আমি আমার বাবার কাছে কোনোদিনও একটি খোলা বইয়ের মতো সহজ বা স্বাভাবিক ছিলাম না। যারা তাকে বাইরে থেকে চিনত তারা তাকে স্রেফ একজন চাপা স্বভাবের বা অল্প কথার মানুষ বলেই মনে করত। কিন্তু আমার চোখে তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের তৈরি করা এক বিষণ্ণ মহাবিশ্বে নিজেকে বন্দী করে নিয়েছিলেন। সেই জগতটি ছিল প্রতিটা কোণায় হাড় কাঁপানো ছায়া আর এক দীর্ঘস্থায়ী দুঃস্বপ্নে ঘেরা। মাঝে মধ্যে গভীর রাতে আমি তাকে অদ্ভুত অবস্থায় আবিষ্কার করতাম। তিনি তার বসার ঘরের জানলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। তার বসার চেয়ারের হাতল দুটোকে তিনি এমন জোরে আঁকড়ে ধরে থাকতেন যে আমার মনে হতো তার শক্ত হাতের চাপে এখনই বুঝি চামড়া ফেটে রক্ত বের হতে শুরু করবে। তিনি মাঝে মধ্যে চেয়ার থেকে সামনের দিকে এতটা ঝুঁকে আসতেন যেন মনে হতো তিনি ভারসাম্য হারিয়ে এখনই পড়ে যাবেন। তার সেই তীক্ষ্ণ চাহনি দেখে মনে হতো তিনি জানলার ওপারে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কোনো এক ভয়াবহ এবং অচিন্তনীয় কিছুর অপেক্ষা করছেন, যা যে কোনো মুহূর্তে আমাদের দরজায় হানা দিতে পারে। আমার বাবা ছিলেন আগাগোড়া এক আতঙ্কে মোড়া মানুষ। যত বয়স বেড়েছে ততই আমি এই সত্যটা আরও গভীরভাবে উপলব্ধি করেছি। তিনি এই ভয়টাকে খুব সচেতনভাবে লুকিয়ে রাখার চেষ্টা করতেন, বিশেষ করে আমার মায়ের কাছ থেকে। কিন্তু তার সেই চেষ্টাটা মোটেও সফল ছিল না। আসলে পিয়ানোর সুরের চেয়ে ভয়ঙ্কর আমার বাবার কাছে আর কিছুই ছিল না। সেটা কোনো লিফটের ভেতরে বাজার সাধারণ মিউজিক হোক, অথবা টেলিভিশনের কোনো অনুষ্ঠানে চলা শব্দ, কিংবা কোনো শপিং মলে শখের পিয়ানোবাদকের বাজানো কোনো সুর। বাবার কাছে এর সবই ছিল অসহ্য। সেই সুর ধ্রুপদী হোক বা জ্যাজ, খুশির হোক কিংবা বিষাদময়, সরল বা জটিল, পিয়ানোর কোনো একটি শব্দ কানে আসা মাত্রই বাবার চোখের মণিগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইত। তার গায়ের চামড়া ফ্যাকাশে সাদা হয়ে যেত। তিনি চারপাশে বুনো জানোয়ারের মতো তাকাতে থাকতেন, কুকুরের মতো মাথাটা এদিক ওদিক ঘোরাতে থাকতেন, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ছিঁড়ে খেতে আসছে। আমার কোনোদিনও সেই সাহস হয়নি যে বাবাকে সামনাসামনি জিজ্ঞেস করি কেন তিনি এই সুরকে এত ভয় পান। আজ যখন পেছনে ফিরে তাকাই তখন মনে হয় কেন আমি জিজ্ঞেস করিনি। কিন্তু আমাদের বাড়িতে সেই ভয়কে স্বীকার করার মতো পরিবেশ ছিল না। ভয় নামক জিনিসটা আসলে ছোঁয়াচে রোগের মতো, আর সেই ভয় নিয়ে কথা বলা মানেই হলো সেই রোগে আক্রান্ত হওয়ার পথ প্রশস্ত করা। তাই বাবার সেই অদ্ভুত আতঙ্ক আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে নীরবে বিচরণ করত, অনেকটা অব্যবহৃত কোনো এক পিয়ানোর মতো, যা কোনোদিন বিক্রি করা হয়নি, কিন্তু ঘরের এক কোণায় পড়ে থেকে বাতাসের মধ্যে এক নিস্তব্ধ আর ভয়ানক সুর বাজিয়ে চলছে বছরের পর বছর ধরে। আজ থেকে ঠিক 1 বছর আগে হার্টের কিছু জটিলতায় বাবা মারা গেলেন। আমি ভেবেছিলাম তার বুকের ভেতরে চেপে রাখা সেই রহস্যটা হয়তো তার সাথেই শেষ হয়ে গেল। কিন্তু মাত্র 2 সপ্তাহ আগে আমি আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম এবং কেন জানি বাবার পুরনো জিনিসপত্রগুলো একবার দেখার ইচ্ছে হলো। হয়তো আমি কিছুটা নস্টালজিক হয়ে পড়েছিলাম। বেশ কিছুক্ষণ পুরনো ডায়েরি আর ছবি দেখার পর আমি যখন বেরিয়ে আসব, ঠিক তখনই আমার চোখে পড়ল জিনিসটা। চিলেকোঠার একদম অন্ধকার কোণায় লুকিয়ে রাখা একটা কার্ডবোর্ডের বাস্ক। সেই বাস্কর একেবারে নিচে পড়েছিল একটি খাম, যার গায়ে কোনো নাম লেখা ছিল না। খামটা খুলতেই ভেতরে আমি কয়েকটা কাগজের টুকরো পেলাম। লেখাগুলো ছিল খুব দ্রুত হাতের আর অনেকটা আঁচড় কাটার মতো অস্পষ্ট, কিন্তু ওটা যে আমার বাবার হাতের লেখা তাতে কোনো সন্দেহ ছিল না। সেই চিঠিতে আমি যা পড়েছি তা গত 14 দিন ধরে আমাকে প্রতিটা মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি সেই চিঠির কথাগুলো আজ সবার সামনে তুলে ধরব। হয়তোতে আমি বাবার সেই অদ্ভুত আতঙ্কের পেছনের কারণটা কিছুটা হলেও বুঝতে পারব, অথবা সত্যি বলতে আমি হয়তো চাইছি বাবার সেই ভয়াবহ অভিজ্ঞতার ভাগিদার অন্য কেউ হোক। আমি যখন আমার মাকে এই চিঠির ব্যাপারে বললাম, তিনি আমার কথা শুনতেই চাইলেন না। তিনি আমায় আদেশ দিলেন
ওটা এখনই পুড়িয়ে ফেলতে এবং চিঠিতে যা লেখা আছে তা চিরকাল ভুলে যেতে। তিনি আমাকে এমনভাবে বকলেন যেন আমি এখনো সেই ছোট্ট শিশুটিই রয়ে গেছি। এখন থেকে আমি যা বলতে যাচ্ছি তা হুবহু আমার বাবার সেই চিঠির কথা। আমি একটি শব্দও পরিবর্তন করিনি। প্রতিটি অক্ষর বাবার মুখ দিয়ে বেরিয়ে আসা অভিজ্ঞতার বর্ণনা। বাবার সেই চিঠিতে লেখা ছিল। আমি নিজেকেই প্রশ্ন করছি, এই চিঠিটা লেখার চেষ্টা আমি কতবার করেছি? কতগুলো কাগজের টুকরো আমি এই কয়েক বছরে ছিঁড়ে ফেলেছি তার কোনো হিসেব নেই। কতগুলো কলমের কালি শুকিয়ে গেছে, কতগুলো পেন্সিল ভেঙে গেছে এই চেষ্টা করতে গিয়ে। অনেক, সংখ্যাটা আসলে অনেক বেশি। আর যদি আমি সত্যিই এটা শেষ করার সাহস পাই, তবে আমি জানি না শেষ পর্যন্ত এটা কে পড়বে। হয়তো এটা আমার প্রিয় এলিজাবেথ পড়বে। লিজ, তুমি হয়তো এখনই এটা পড়ছো। আমি তোমার কাছ থেকে এতগুলো বছর এই সত্যিটা লুকিয়ে রাখার জন্য ক্ষমা চাইছি। আমি হয়তো খুব একটা ভালো স্বামী হতে পারিনি। তুমি আমার পুরো সত্তাটাকে কোনোদিনও জানতে পারোনি। নিজের স্ত্রীর কাছে এত বড় একটা সত্য গোপন করা সত্যি অন্যায়ের। আমি আশা করি তুমি আমায় ক্ষমা করে দেবে, লিজ। অথবা হয়তো জ্যাক, আমার ছেলে, তুমি এটা পড়ছো। তুমি আমাকে আমার নিজের চেয়েও অনেক বেশি ভালো বুঝতে পারতে। কতবার তুমি আমাকে জানলার দিকে তাকিয়ে থাকতে দেখে ফেলেছ। আমি সব সময় তোমাকে বলতাম যে আমি দিবা স্বপ্ন দেখছি। যদি তুমি এটা পড়ে থাকো, তবে আজ জানবে সেই রাতগুলোতে আমি আসলে জানলার ওপারে কি দেখতাম আর কানে কি শুনতাম। অথবা হতে পারে এটা এলিজাবেথ বা জ্যাক, কাউকেই উদ্দেশ্য করে নয়। হয়তো এটা তোমার হাতে পড়েছে জোনাথন, অথবা তোমার মায়ের হাতে। ঈশ্বর না করুক যদি এমনটা হয়। তোমরা কি তবে শেষ পর্যন্ত আমাকে খুঁজে পেলে? গত 40 বছর ধরে আমি চোখের কোণ দিয়ে তোমাদের উপস্থিতি টের পেয়েছি। অথবা যদি এমন হয় যে আপনি আমার কাছে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ, তবে জেনে রাখুন এই গল্পটা একবার অন্তত বলা খুব দরকার ছিল। এই কলম আর কাগজ ছাড়া আর কেউ হয়তো এই কাহিনী কোনোদিন জানবে না। 1966 সালের ডিসেম্বর মাস। আমি তখন ছুটি কাটানোর জন্য বাড়িতে ফিরছিলাম। আমি ম্যাডিসনের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম তখন। আমার বাবা মা থাকতেন লা ক্রস শহরে। ওখান থেকে ওটা মাত্র 2.5 ঘন্টার পথ ছিল। কিন্তু ফেরার পথে আমি এক ভয়ঙ্কর তুষার ঝড়ের কবলে পড়লাম। সেই ঝড়টা যেন হঠাৎ করেই কোত্থেকে উদয় হলো। আমি তুষারের মধ্যে গাড়ি চালাতে কখনোই খুব একটা দক্ষ ছিলাম না। লিজ, তুমি তো জানো আমার সেই পুরনো স্টেশন ওয়াগন গাড়ির কথা। ওটা নিয়ে আমি যে কতবার দুর্ঘটনার হাত থেকে বেঁচেছি তার ইয়ত্তা নেই। সেই দিনগুলো খুব ভালো ছিল। সেই সব দিনে আমি পিয়ানোর সুর খুব একটা শুনতে পেতাম না, বা অন্তত নিজেকে বিশ্বাস করাতাম যে আমি কিছু শুনছি না। কিন্তু আমি মূল গল্প থেকে দূরে সরে যাচ্ছি। সেই দিনকার তুষার ঝড়টা মোটেও সাধারণ ছিল না। ওটা ছিল নরকের মতো ভয়াবহ এক দুর্যোগ। আমি কতবার মনে মনে পেছনের দিনগুলোতে ফিরে গেছি আর ভেবেছি, সেই দিন আমি কি অন্য কিছু করতে পারতাম? আমি কি গাড়িটা আরো দ্রুত চালাতে পারতাম, নাকি অন্য কোনো রাস্তা নিতাম? কিন্তু আজ আমার মনে হয় আমি যাই করি না কেন, ওই দিন আমার গাড়িটা দুর্ঘটনায় পড়া যেন ভাগ্যে লেখা ছিল। আর ঠিক তাই হলো। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা সোজা গিয়ে পড়ল রাস্তার ধারের একটা গর্তে। আমি অনেক চেষ্টা করলাম গাড়িটাকে বের করতে, কিন্তু সব চেষ্টায় বৃথা গেল। তখন চারপাশ থেকে ভারী তুষারপাত শুরু হয়েছে। ওটা কেবল নরম বরফ ছিল না, বরং ছিল বরফ আর বৃষ্টির এক ভয়াবহ সংমিশ্রণ। ঝড়ের সেই সাদা চাদরের আড়ালে আমি দূরে একটা ঘর দেখতে পেলাম। মাইলের পর মাইল, আর কোনো দালান কোঠা ছিল না সেখানে। এমনকি রাস্তায় কোনো গাড়ির চিহ্নও ছিল না অনেকক্ষণ ধরে। আমি গাড়ি থেকে নেমে সেই বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। বরফ জমে জমে কতটা গভীর হয়ে গেছে তা দেখে আমি অবাক হয়ে গেলাম। চারপাশের চেনা দৃশ্যপট যেন একদম অচেনা হয়ে গেছে। আমি শেষবারের মতো আমার গাড়ির দিকে তাকালাম।
বরফ যেন গাড়িটাকে গিলে খাচ্ছিল। মাঝ রাস্তায় ওটা তখন এক সাদা জমাট বাধা স্তম্ভের মতো দাঁড়িয়েছিল। আমি বাড়ির দিকে আরও এগিয়ে গেলাম। আমার প্রতিটা পদক্ষেপ যেন আগেরটার চেয়ে বেশি ক্লান্তিকর হয়ে উঠছিল। ঠিক তখনই এমন কিছু একটা ঘটল যা আমাকে মাঝ রাস্তায় স্থির করে দিল। আমি শুনলাম সেই বাড়িটা থেকে একটা সুর ভেসে আসছে। ওটা ছিল পিয়ানোর এক খুব সূক্ষ্ম শব্দ। ঝড়ের সেই হাড় কাঁপানো কনকনে বাতাসের শব্দকে ছাপিয়ে সুরটা সরাসরি আমার কানে এসে বাজল। মিউজিকটা আসছিল বাড়ির উপরের তলা থেকে। উপরের তলার একটা জানলা দিয়ে আলো দেখা যাচ্ছিল। যদিও পর্দা টেনে রাখা ছিল বলে ভেতরটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু এতে কোনো সন্দেহ ছিল না যে পিয়ানোর সুরটা ওই ঘর থেকেই ভেসে আসছিল। আমার নজর উপরের জানলা থেকে নিচের তলার একটা জানলায় গিয়ে পড়ল। আমি দেখলাম সেখানে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তিনি এক অদ্ভুত কৌতুকপূর্ণ দৃষ্টিতে সরাসরি আমার দিকে তাকিয়েছিলেন। আমি কিছুটা নার্ভাস হয়ে তাকে হাত নাড়ালাম এবং পেছনের খাদের দিকে পড়ে থাকা গাড়িটার দিকে ইশারা করলাম। যখন আমি আবার জানলার দিকে তাকালাম, দেখলাম মহিলা সেখানে নেই। কিছু মুহূর্ত পরেই বাড়ির সদর দরজাটা খুলে গেল আর আমি বারান্দার সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। দরজায় দাঁড়িয়ে মহিলা আমায় জিজ্ঞেস করলেন, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি? তার মুখে তখনও সেই অদ্ভুত হাসিটা লেগেছিল। আমি বললাম, বলতে কিছুটা লজ্জা লাগছে, কিন্তু আমার গাড়িটা ওই সামনের গর্তে পড়ে গেছে আর আমি ওটা কোনোভাবেই বের করতে পারছি না। মহিলা বললেন, ও খোদা, এটা তো খুব খারাপ হলো। ভেতরে আসো আর নিজেকে একটু গরম করে নাও। আমি ভেতরে পা রাখতেই মহিলা আমার পেছনে দরজাটা বন্ধ করে দিলেন। মুহূর্তের মধ্যে বাইরের ঝড়ের শব্দ যেন এক তুড়িতে উধাও হয়ে গেল। ঘরের ভেতর এখন একমাত্র শব্দ ছিল ওই ওপরতলা থেকে ভেসে আসা পিয়ানোর সুর, আর তার সাথে মিশেছিল ঠান্ডায় আমার জমে যাওয়া নিঃশ্বাসের শব্দ। আমি আমার হাত দুটো ঘষতে ঘষতে শরীরের তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করছিলাম। আমি বললাম, ওপরের ওই মিউজিকটা কিন্তু খুব সুন্দর। মহিলা হেসে বললেন, ওটা আমার ছেলে জোনাথন বাজাচ্ছে। ও খুব দারুণ পিয়ানো বাজায়। এসো, তুমি আরাম করে বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। বাইরের আবহাওয়াটা সত্যিই খুব ভয়াবহ। আমি বসার ঘরে গিয়ে বসলাম। ঘরটা ছিল বেশ গরম আর আরামদায়ক, কিন্তু ঘরটার আবহের ভেতরে এমন কিছু একটা ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলছিল। সেই মুহূর্তে আমি হয়তো বিষয়টা পুরোপুরি বুঝতে পারিনি, কিন্তু এখন যখন আমি পেছন ফিরে তাকাই তখন বুঝতে পারি ওই ঘরের ছোট ছোট বিষয়গুলোর মধ্যে একটা বিশাল অস্বাভাবিকতা ছিল। প্রথমত, ওই ঘরের কোথাও কোনো ফ্যামিলি ফটো বা পরিবারের ছবি ছিল না, আর ঘরটা গরম হওয়া সত্ত্বেও সেখানে এক বিচিত্র জীবাণুমুক্ত বা ক্লিনিক্যাল গন্ধ পাচ্ছিলাম, অনেকটা ইলেকট্রনিক শোরুমের ভেতরের গন্ধের মতো। ঘরটা সাজানো গোছানো ছিল ঠিকই, কিন্তু সেখানে মানুষের বসবাসের কোনো প্রাণবন্ত ছোঁয়া ছিল না। আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি? তিনি 2 কাপ চা নিয়ে এসে বললেন, ফোনের লাইন কাটা, সম্ভবত সকালের আগে আর ঠিক হবে না। লাইন ঠিক হওয়া মাত্রই আমি আমার প্রতিবেশী হার্ভেকে ফোন করব। সে খুব কাছেই থাকে। আমি তাকে বলবো ওর ট্রাক্টর নিয়ে আসতে, আর তাহলেই আমরা তোমার গাড়িটা গর্ত থেকে টেনে বের করতে পারবো। আমি কিছুটা চিন্তিত হয়ে বললাম, এখন কি তার সাথে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব নয়? আসলে আমি লাক্রোশে আমার বাবা মায়ের কাছে যাচ্ছিলাম ছুটির জন্য। ভেবেছিলাম আজ রাতের মধ্যেই সেখানে পৌঁছে যাব। ঠিক সেই মুহূর্তে ওপরতলায় পিয়ানোর সুরটা হঠাৎ থেমে গেল। মহিলা তার চায়ের কাপে একটা বড় চুমুক দিলেন এবং তার ফ্যাকাশে সবুজ চোখ দিয়ে আমার দিকে তাকাতে থাকলেন। তারপর চায়ের কাপটা ধীরে ধীরে নামিয়ে রেখে বললেন, লাক্রস, ওরে বাবা, তুমি এই ডাচভিল কাউন্টির ভেতরে কিভাবে ঢুকে পড়লে? আমি মাথা চুলকিয়ে বললাম, আমি মনে হয় রাস্তা ভুল করে ফেলেছি। ডাচভিল কাউন্টি? আমি তো আগে কোনোদিন এদিকে আসিনি।
তিনি বললেন, এখন আর আফসোস করে লাভ নেই। হার্ভে এখান থেকে বেশ খানিকটা দূরে থাকে। দুর্ভাগ্যবশত তোমাকে সকাল পর্যন্ত এখানেই অপেক্ষা করতে হবে। আমি সত্যিই দুঃখিত। আমি কৌতুকবশত জিজ্ঞেস করলাম, আপনার ছেলে জোনাথন, ওর বয়স কত? তিনি খুব আদুরে গলায় বললেন, সামনের মাসেই ও 20 বছরে পা দেবে। আমি বললাম, আচ্ছা, তাহলে ও কি আমাকে সাহায্য করতে পারবে? মানে আমি ওকে খুব একটা বিরক্ত করতে চাইছি না, কিন্তু ও যদি আমার গাড়িটা ঠেলতে সাহায্য করত তবে হয়তো আমি বেরোতে পারতাম। মহিলার গলার স্বর মুহূর্তের মধ্যে বদলে গেল। সেই বিনয়ী হাসিটা উধাও হয়ে গেল তার মুখ থেকে। তার চোখের মণিগুলো সরু হয়ে এলো। তিনি খুব রুক্ষভাবে বললেন, না, জোনাথন নড়াচড়া করতে পারে না। আর যদিও পারত, তাহলেও এই রাস্তায় গাড়ি চালানো এখন অসম্ভব। তুমি কিছুক্ষণের মধ্যেই আবার কোনো গর্তে গিয়ে পড়বে। তুমি বরং আজ রাতটা এই সোফাতেই শুয়ে পড়ো। কাল সকালে হার্ভে এলে তুমি অনায়াসেই তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। আমি বুঝতে পারলাম আমার আর কিছু করার নেই। বললাম, ঠিক আছে, তাহলে তাই হোক। আমি আমার চায়ের কাপটার দিকে তাকালাম, কিন্তু একবার দেখার পর আমার আর পিপাসা থাকল না। চাটা দেখতে ছিল ড্রেনের নোংরা ঘোলা জলের মতো। দীর্ঘক্ষণ আমরা দুজনে ওই নিস্তব্ধ বসার ঘরে বসে থাকলাম। পিয়ানোর সুর বন্ধ হয়ে যাওয়ার পর ঘরটাতে এক অশুভ নীরবতা জেঁকে বসেছিল। মহিলা তার খালি কাপটা পাশে রেখে জিজ্ঞেস করলেন, তুমি পড়াশোনা কোথায় করছো? আমি বললাম, ম্যাডিসনের এক কলেজে। তিনি বললেন, বাহ, চমৎকার, কোনো বিষয়ে পড়াশোনা করছো? আমি উত্তর দিলাম, ইঞ্জিনিয়ারিং। মহিলা আনন্দিত হয়ে বললেন, কত দারুণ ব্যাপার। জানো, জোনাথনও ছোটবেলায় ইঞ্জিনিয়ারিং খুব পছন্দ করত। পিয়ানোর চেয়েও ওর নেশা ছিল ওটা নিয়ে। ও সবসময় ছোট ছোট কলকবজা আর অদ্ভুত সব যন্ত্র বানাত। কিন্তু ওর শারীরিক অবস্থার কারণে ওর পক্ষে উচ্চ শিক্ষা নেওয়ার সম্ভব হয়নি। ও বছরের পর বছর ধরে এই ঘরের ভেতরেই থাকে। দিনরাত ও শুধু ওই পিয়ানো নিয়েই পড়ে থাকে। আমি সৌজন্যমূলকভাবে বললাম, ও কিন্তু সত্যি খুব ভালো বাজায়। মহিলা হঠাৎ দাঁড়িয়ে উঠে বললেন, ও, আমি তো ভুলেই গেছি, তোমাদের দুজনের পরিচয় করিয়ে দেওয়া দরকার। এই বলে তিনি আমাকে বসার ঘর থেকে বের করে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। আমরা যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম, আমার মনের ভেতরে এক অত্যন্ত ভয়াবহ অনুভূতি হতে শুরু করল। রাতের বেলা কোনো অন্ধকার গলি দিয়ে হাঁটার সময় যে আদিম প্রবৃত্তি আমাদের মনের ভেতরে চিৎকার করে বলে ওঠে যে এখান থেকে পালাও, ঠিক সেই রকম এক অনুভূতি আমার মস্তিষ্ক যেন চিৎকার করে বলছিল, এখান থেকে দৌড়ে চলে যাও। আমরা সিঁড়ির একদম ওপরে পৌঁছালাম। ওপরের করিডোরটা ছিল অন্ধকার। শুধু দেয়ালের এক কোণায় একটা ছোট ল্যাম্প জ্বলছিল। আমরা কয়েকটা ঘর পেরিয়ে করিডোরের একদম শেষ মাথার একটা দরজার সামনে দাঁড়ালাম। মহিলা তখনও তার নাম বলেননি আমাকে। তিনি খুব ধীরে দরজায় ধাক্কা দিলেন এবং ভেতরে তাকিয়ে বললেন, জোনাথন, দেখো কে এসেছে। তোমার সাথে দেখা করতে একজন বন্ধু এসেছে। আমি যখন ঘরের ভেতরে পা রাখলাম, আমার চোখে প্রথম যা পড়ল তা হলো ঘরের এক কোণায় রাখা বিশাল একটা পিয়ানো। ওটা ছিল অসম্ভব সুন্দর এক পিয়ানো, যা এই ছোট ঘরে একদমই বেমানান লাগছিল। জানলা দিয়ে বিকালের ম্লান আলো এসে পিয়ানোর ওপর পড়েছিল। আমার মনে হচ্ছিল আমি কোনো এক অদ্ভুত স্বপ্নের জগতে ঢুকে পড়েছি। আর ঠিক তখনই আমি জোনাথনকে বিছানার ওপর বসে থাকতে দেখলাম। আমি যেখানে ছিলাম সেখানেই জমে গেলাম। জোনাথনকে ঠিক একটা পুতুল বলা চলে না, ও সাইজে বেশ বড় ছিল, কিন্তু ওকে দেখতে ছিল একটা কাপড়ের তৈরি মানুষের মতো, এক বিশাল মাপের ন্যাকড়ার পুতুল। জোনাথন কোনো জ্যান্ত বা নিঃশ্বাস নেওয়া মানুষ ছিল না। ও ছিল স্রেফ এক জড় বস্তু, যাকে মানুষের মতো করে পোশাক পরিয়ে সাজিয়ে রাখা হয়েছে। ওর পরনে ছিল আকাশী নীল রঙের পাজামা, আর মাথার উপর ছিল লাল রঙের চুলের এক জটলা। ওর শরীরের সেই কাপড়ের চামড়া এককালে হয়তো সাদা ছিল, কিন্তু
এখন তা নষ্ট হয়ে ফ্যাকাশে বেইজ রং ধারণ করেছে। ওর চোখের জায়গায় লাগানো ছিল দুটো কালো রঙের বোতাম, কিন্তু অদ্ভুতভাবে সেই বোতাম দুটো এক মাপের ছিল না। ডান চোখের বোতামটা বাম চোখের চেয়ে অনেক ছোট ছিল, যার কারণে ওকে দেখতে এমন লাগছিল যেন ও সবসময় এক চোখ টিপে কারো দিকে তাকিয়ে হাসছে। সেই মুহূর্তে আমি চরম অস্বস্তিতে এক অদ্ভুত কাজ করে বসলাম। আমি হো হো করে হেসে উঠলাম। ওটা ছিল এক ধরনের নার্ভাস হাসি। মহিলা গর্জে উঠলেন, তোমার সাহস কি করে হয় হাসার? তিনি আমার দিকে তাকিয়েছিলেন না। তিনি জানলার বাইরে তাকিয়ে জোনাথনের ওই জ্বর শরীরের পা দুটোকে খুব আদরের সাথে হাত বুলিয়ে দিচ্ছিলেন। তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, ওহ, ওরা হাসতে কত ভালোবাসে তাই না? একদিন জোনাথন যখন বারান্দায় বসে নিজের মনে খেলছিল, তখন শহরের কিছু বাজে ছেলে এসে ওকে খুব বিরক্ত করেছিল। আমি কোনোদিন ভুলব না ওদের সেই হাসির শব্দ যখন আমি ওদের তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু শেষ হাসিটা আমিই হেসেছি। ওই ছেলেরা শহরের একটা নির্দিষ্ট রাস্তায় সাইকেল চালাতে খুব পছন্দ করত। একদিন তাদের একজন নুড়ি পাথরে পিছলে পড়ে গিয়ে মাথায় মারাত্মক চোট পেল। ও এখনো হসপিটালে কাতরাচ্ছে। হ্যাঁ, আমি শেষ হাসিটা হেসেছি। আমি শুকনো গলায় খুব ভয় পেয়ে বললাম, আমাকে মাফ করবেন। মহিলা আমার দিকে ঘুরলেন। তার চোখে মুখে তখন এক অদ্ভুত উন্মাদনা। তিনি এক হিংস্র হাঙ্গরের মতো হাসলেন। ঠিক সেই মুহূর্তেই আমার মাথায় একটা চিন্তা তীরের মতো এসে বিঁধল। সেই চিন্তাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার মনে হলো আমি হয়তো এখনই জ্ঞান হারিয়ে ফেলব। আমার পুরো শরীরটা যেন 10 গুণ ভারী হয়ে গেল। যখন আমি আর ওই মহিলা নিচে বসার ঘরে বসেছিলাম, তখন ওপরতলায় কেউ একজন পিয়ানো বাজাচ্ছিল। তার মানে এই ঘরে নিশ্চয়ই অন্য কেউ আছে, কারণ জোনাথনের মতো এক ন্যাকড়া পুতুলের পক্ষে পিয়ানো বাজানো তো অসম্ভব, কোনোভাবেই সম্ভব নয়। অথচ আমি নিজের কানে স্পষ্ট সুরটা শুনেছি। আমি পাগলের মতো ঘরের চারপাশে খুঁজতে শুরু করলাম, কোথাও কোনো রেডিও বা রেকর্ড প্লেয়ার লুকানো আছে কিনা। কিন্তু কিছুই ছিল না সেখানে, শুধু ছিল ওই মস্ত বড় পিয়ানোটা। আমি ধুঁকতে ধুঁকতে জিজ্ঞেস করলাম, এই বাড়িতে কি আর কেউ আছে? মহিলা এক রহস্যময় হাসি দিয়ে বললেন, অবশ্যই না, এখানে শুধু আমি আর জোনাথন থাকি। জোনাথন তার সেই অসমান বোতামের চোখ দুটো দিয়ে একদৃষ্টে শূন্যে তাকিয়ে রইল। মাত্র 1 সেকেন্ডের জন্য, হয়তো তারও কম সময়ের জন্য। আমার মনে হলো জোনাথনের মাথাটা খুব সামান্য নড়ে উঠল। আমি আমার চোখ দুটো কচলালাম, কিন্তু যখন চোখ খুললাম দেখলাম জোনাথন আগের মতোই নিথর হয়ে বসে আছে। মহিলা আমার পাশ দিয়ে হেঁটে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন, আমি নিচে তোমার বিছানাটা ঠিক করে দিচ্ছি। কালকের জন্য তোমার বিশ্রাম নেওয়া খুব জরুরি। এই বলে তিনি চলে গেলেন। ওই নিস্তব্ধ ঘরে এখন শুধু আমি আর জোনাথন একা। সেই ঘরের নিস্তব্ধতা যেন আমার গায়ের লোমকূপ দিয়ে ভেতরে ঢুকছিল। আমি নিজেকে বললাম, এসব মোটেও সত্যি হতে পারে না। এই মহিলা নিশ্চয়ই আমার সাথে কোনো নোংরা মজা করছেন। আমি আরেকবার ঘরটা ভালো করে দেখলাম। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন কোথাও একটা রেডিও দেখতে পাই, কিন্তু কিছুই নেই। আমি ভাবলাম একবার জোনাথনের কাছে গিয়ে ওটাকে ভালো করে ছুঁয়ে দেখি। তো জোনার সে এক চোখ টেপা চাহনি দেখে। আমার আর এক পা এগোনোর সাহস হলো না। আমি দ্রুত গতিতে ঘর থেকে বেরোনোর জন্য ঘুরে দাঁড়ালাম। ঠিক তখনই আমার পেছনে বিছানার ওপর থেকে কোনো একটা কাপড় বা জিনিস সরে যাওয়ার খসখস শব্দ ভেসে এলো। তখনই আমি দৌড়াতে শুরু করলাম। কয়েক সেকেন্ডের মধ্যে আমি সিঁড়ি বেয়ে নেমে সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমি জানতাম এই তুষার ঝড়ের মধ্যে বাইরে বেরোনো মানে হলো আত্মহত্যার সমান। কিন্তু ওই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকতে পারছিলাম না। বরফ তখন এতটা গভীর হয়ে গেছে যে আমার দৌড়ানো অসম্ভব হয়ে পড়ছিল। আমার বারবার মনে হচ্ছিল জোনাথন হয়তো ওই ঘর থেকে বেরিয়ে অমানুষিক গতিতে আমার পেছনে আসছে। তার সেই কাপড়ের তৈরি
হাত পাগুলো হয়তো অদ্ভুতভাবে নড়ছে। ঠিক সেই মুহূর্তে আমি শুনলাম মহিলা আমার পেছন থেকে চিৎকার করছেন। তারপর আমি শুনতে পেলাম দুটো হাড় কাঁপানো আওয়াজ। প্রথমত, সেই মহিলা অট্টহাসি হাসছিলেন। বাতাসের শোঁ শোঁ শব্দের মধ্যেও তার সেই কর্কশ হাসি আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি পেছনে ফিরে তাকালাম, দেখলাম তিনি বারান্দায় দাঁড়িয়ে আছেন। তার মুখটা যেন আগের চেয়ে অনেক বেশি লম্বা আর ফ্যাকাশে হয়ে গেছে। তার হাসিটা ছিল ঠিক পাতলা বরফ ভেঙে যাওয়ার মতো এক তীক্ষ্ণ শব্দ। আর দ্বিতীয় যে ভয়ঙ্কর শব্দটা আমি শুনলাম তা ছিল পিয়ানোর সুর। জোনাথনের ঘরের জানলা দিয়ে সেই পিয়ানোর সুর আবার বাজতে শুরু করেছে। আমার গাড়িটা তখনও দেখা যাচ্ছিল না, কিন্তু ওই গাড়ি এখন আমার কোনো কাজেই আসবে না। আমি পাগলের মতো তুষারের ওপর দিয়ে দৌড়াতে থাকলাম। মহিলার সেই অট্টহাসি আস্তে আস্তে মিলিয়ে গেল ঠিকই, কিন্তু পিয়ানোর সুরটা কিছুতেই থামল না। আমি যত দূরেই যাই না কেন, সেই সুর যেন আমার কানের পাশেই কেউ বাজাচ্ছিল। কোনো দুঃস্বপ্নের মতো ওই সুরটা আমাকে ছায়ার মতো অনুসরণ করছিল। আমি কতক্ষণ তুষারের ওপর দিয়ে হেঁটেছি বা দৌড়েছি তার কোনো হিসেব নেই। এক সময় ক্লান্তিতে আমি বরফের ওপর লুটিয়ে পড়লাম। আমার মনে হচ্ছিল আমি বোধহয় আর বাঁচব না। ঠিক তখনই দূরে একটা আলো আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। সেই আলোটা ছিল একটা ট্রাক্টরের। একটা লোক সেই ট্রাক্টরটা চালাচ্ছিল। সে নেমে এসে আমাকে কিছু একটা বলছিল, কিন্তু আমি তখন ক্রমশ জ্ঞান হারাচ্ছিলাম। চেতনা হারানোর আগে আমি শুধু দেখলাম সেই লোকটা আমার মুখের উপর ঝুঁকে আছে। তার চোখে মুখে চরম উদ্বেগের ছাপ। আর সবশেষে আমার কানে যে শব্দটা বাজছিল তা হলো সেই বিষণ্ণ পিয়ানোর সুর। আমি যখন চোখ মেললাম, দেখলাম জানলার ওপার থেকে আসা এক চিলতে রোদ সরাসরি আমার মুখে এসে পড়ছে। সেই রোদের আলোটা এতটাই উজ্জ্বল ছিল যে মুহূর্তের জন্য আমার মনে হলো ওটা যেন আমার সাথে কোনো এক নিষ্ঠুর পরিহাস করছে। গত রাতের সেই হাড় কাঁপানো অন্ধকার, সে পিশাচিনী মহিলার অট্টহাসি আর ওই ন্যাকড়ার পুতুল জোনাথনের মৃত চাহনি কি তবে কেবলই মনের ভুল ছিল? আমি ধড়ফড় করে বিছানায় উঠে বসলাম। আমার সারা শরীর ব্যথায় টনটন করছিল, যেন 1000টা সুই একসাথে আমার চামড়ার ভেতরে কেউ বিধিয়ে দিয়েছে। আমার হৃৎপিণ্ডটা বুকের খাঁচার ভেতরে এমনভাবে লাফাচ্ছিল যে আমার ভয় হচ্ছিল ওটা বুঝি এখনই ফেটে যাবে। আমি এক পলক চারপাশটা দেখে নিলাম। ঘরটা একেবারেই অচেনা। সাদা ধবধবে দেয়াল, কাঠের মেঝে আর এক কোণায় রাখা একটা পুরনো কাঠের আলমারি। সবকিছুই খুব শান্ত, খুব স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতাই আমাকে সবথেকে বেশি আতঙ্কিত করে তুলল। একটা ভয়াবহ ভয় আমার গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। আমি কি তবে আবার ওই মহিলার বাড়িতেই ফিরে এলাম? হয়তো ওই অদ্ভুতুড়ে ঘরগুলো দিনের আলোতে এমন সাধারণ চেহারা ধারণ করে। ঠিক তখনই আমি দরজার ওপারে কারো পায়ে শব্দ শুনতে পেলাম। মেঝের কাঠের তক্তাগুলো ক্র্যাচ ক্র্যাচ শব্দে জানান দিচ্ছিল কেউ একজন এই ঘরের দিকেই এগিয়ে আসছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আমি বিছানার চাদরটা এমনভাবে আঁকড়ে ধরলাম যে আমার হাতের আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেল। দরজার পাল্লাটা ধীরে ধীরে খুলে গেল। আমি ভয়ে চোখ বুজে ফেললাম। আমি অপেক্ষা করছিলাম সেই পিশাচিনী মহিলার সেই তীক্ষ্ণ হাসি শব্দের জন্য, অথবা হয়তো সেই জোনাথন নামক ন্যাকড়ার পুতুলটার অদ্ভুতভাবে এগিয়ে আসার শব্দের জন্য। কিন্তু তার বদলে আমি শুনলাম এক গম্ভীর অথচ ভারী গলার স্বর। ভালো হয়েছে, তুমি অন্তত জেগে উঠলে। এখন কেমন অনুভব করছো? আমি সাবধানে চোখ মেলে তাকালাম। দরজায় দাঁড়িয়েছিলেন একজন বয়স্ক মানুষ। তার পরনে ছিল একটা মোটা পশমি জ্যাকেট আর মাথায় উলের টুপি। তার মুখে সাদা দাড়ি আর চোখে এক অদ্ভুত শান্ত ভাব। তাকে দেখে কোনোভাবেই গতরাতের সেই বীভৎস স্মৃতির সাথে মেলানো যাচ্ছিল না। তবুও আমার মনের ভেতরের সন্দেহটা পুরোপুরি দূর হচ্ছিল না। আমি তার প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি জিজ্ঞেস করলাম, আমি এখন কোথায় আছি? আপনি বা কে?
সেই বৃদ্ধ মানুষটি ঘরের ভেতরে ঢুকলেন এবং পাশের একটা টুলে বসলেন। তিনি মৃদু হেসে বললেন, তুমি এখন আমার বাড়িতে আছো। গতরাতে আমি তোমাকে ওই তুষার ঝড়ের মাঝখানে রাস্তার ওপর পড়ে থাকতে দেখেছিলাম। আমি আমার ট্রাক্টর নিয়ে রাস্তা পরিষ্কার করতে বেরিয়েছিলাম। মাঝ রাস্তায় তোমাকে ওইভাবে অবচেতন অবস্থায় দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম। কি ভাবছিলে তুমি ওই রকম একটা দুর্যোগের মধ্যে বাইরে বের হয়ে? তুমি তো প্রায় জমে বরফ হয়ে গিয়েছিলে। আমি তার কথাগুলো শুনছিলাম ঠিকই, কিন্তু আমার কান যেন অন্য কিছুর অপেক্ষা করছিল। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আপনার এই বাড়ির কাছেই কি আর কোনো বাড়ি আছে? মানে আমি যেখান থেকে দৌড়ে এসেছিলাম সেই রাস্তায় কি আপনি কোনো মহিলাকে দেখেছেন? তিনি আমার দিকে এক পলক তাকালেন। তার শান্ত চোখে যেন একটা প্রশ্নবোধক চিহ্ন ফুটে উঠল। তিনি কিছুটা অবাক হয়ে বললেন, মহিলা? কোনো মহিলার কথা বলছো তুমি? আমি যখন তোমাকে খুঁজে পাই তখন সেখানে তুমি ছাড়া আর কেউ ছিল না। মাইলের পর মাইল শুধু ধবধবে সাদা বরফ আর হাড় কাঁপানো বাতাস ছাড়া আর কিছুই ছিল না। আমি বিছানায় আরও একটু গুটিসুটি মেরে বসলাম। আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছিল। আমি বললাম, আমার গাড়িটা একটা গর্তে পড়ে গিয়েছিল। আমি সাহায্যের জন্য ওই রাস্তার ধারের একটা বাড়িতে গিয়েছিলাম। সেখানে এক মহিলা ছিলেন, তার সাথে ছিল তার ছেলে জোনাথন। আমি সারাটা রাত ওই ঘরেই ছিলাম। আপনি কি তবে ওই বাড়ির কথা জানেন না? সেই বৃদ্ধ মানুষটি এবার পেন্সিল দিয়ে আঁকা ছবির মতো স্থির হয়ে গেলেন। তিনি কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলেন। তার সেই শান্ত চাহনিটা যেন হঠাৎ করেই কিছুটা বিষণ্ণ আর রহস্যময় হয়ে উঠল। তিনি খুব ধীর গলায় বললেন, এই রাস্তার ধারে কোনো বাড়ি থাকার কথা তো আমার জানা নেই। আমি এই অঞ্চলে গত 20 বছর ধরে আছি। এখানে একমাত্র বাড়িটি হলো আমার, আর বাকি সব তো পরিত্যক্ত জমি। আমি চিৎকার করে বলতে চাইলাম যে তিনি ভুল বলছেন। আমি নিজের চোখে সেই বাড়িটা দেখেছি, সেখানে চা খেয়েছি, এমনকি ওপরতলার সেই পিয়ানোর সুরও শুনেছি। কিন্তু আমি যখনই মুখ খুলতে গেলাম আমার মনে হলো গতরাতের সেই স্মৃতিগুলো যেন ধোঁয়াশার মতো মিলিয়ে যেতে চাইছে। তবে কি আমি সত্যিই পাগল হয়ে গেছিলাম? কিন্তু সেই ন্যাকড়ার পুতুলের ওই বিচিত্র এক চোখ টেপা চাহনি তো আমি কোনোদিনও ভুলব না। আমি ওই বৃদ্ধকে বললাম, আপনি বলছেন ওখানে কোনো বাড়ি নেই, কিন্তু আমার গাড়িটা যে গর্তে পড়েছিল তার ঠিক কয়েক গজ দূরেই তো সেই ঘরটা ছিল। ওই মহিলা আমাকে বলেছিলেন যে আপনি তার প্রতিবেশী। তিনি আপনার নামও জানতেন। তিনি আপনাকে হার্ভে বলে ডেকেছিলেন। বৃদ্ধ মানুষটি এবার সচকিত হয়ে উঠলেন। হার্ভে নামটা শোনা মাত্রই তার চেহারার রং যেন মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তিনি টুল ছেড়ে উঠে দাঁড়ালেন এবং জানলার দিকে পিঠ দিয়ে দাঁড়ালেন। তার কাঁধ দুটো যেন হঠাৎ করেই কোনো এক অজানিত ভারে নুয়ে পড়ল। তিনি নিচু গলায় বললেন, হার্ভে, ওই মহিলা আমার নাম জানতেন। এটা কিভাবে সম্ভব? আমি বললাম, হ্যাঁ, তিনি বলেছিলেন যে সকালে ফোনের লাইন ঠিক হওয়া মাত্রই তিনি হার্ভেকে ফোন করবেন, আর হার্ভে তার ট্রাক্টর নিয়ে এসে আমার গাড়িটা টেনে বের করে দেবেন। হার্ভে সাহেব এবার আমার দিকে ঘুরে তাকালেন। তার চোখে তখন এক অব্যক্ত আতঙ্ক। তিনি বললেন, আমার নাম হার্ভে ঠিকই, কিন্তু এই তল্লাটে কোনো জ্যান্ত মানুষ তো আমার নাম জানার কথা নয়। আমি এখানে একা থাকি, কারো সাথে আমার খুব একটা মেলামাপ নেই। আর তুমি যে মহিলার কথা বলছো তার বর্ণনা কি তুমি আমাকে দিতে পারবে? আমি সেই মহিলার লম্বাটে ফ্যাকাশে মুখ, তার সেই কৌতুকপূর্ণ হাসি আর সেই অদ্ভুত আবহের কথা বিশদভাবে বর্ণনা করলাম। আমি যখন জোনাথনের কথা বলছিলাম তখন হার্ভে সাহেবের হাত দুটো কাঁপতে শুরু করল। তিনি কথা না বাড়িয়ে শুধু বললেন, তুমি আগে তোমার বাবা মায়ের সাথে যোগাযোগ করো। তারা নিশ্চয়ই তোমার জন্য খুব দুশ্চিন্তা করছেন। রান্নাঘরে ফোন রাখা আছে, তুমি ওটা ব্যবহার করতে পারো। আমি ততক্ষণে তোমার গাড়ির কাছে গিয়ে দেখি ওটা তোলা যায় কি না। আমি রাস্তাটা পরিষ্কার করে এসেছি। তুষার এখন অনেকটাই কমে গেছে।
আমি টলমল পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। হার্ভে সাহেবের বাড়িটা সত্যি খুব সাধারণ আর ছিমছাম ছিল, কিন্তু আমার মনের ভেতরে তখনও সেই পিয়ানোর সুরটা গুঞ্জন করছিল। আমি কাঁপা কাঁপা হাতে ফোনে আমার বাবা মায়ের নাম্বার ডায়াল করলাম। ওপার থেকে মায়ের কান্না ভেজা গলা শোনা মাত্রই আমার বুকটা ফেটে আসছিল। আমি তাদের কাছে সবটা লুকানোর চেষ্টা করলাম। আমি শুধু বললাম যে আমার গাড়িটা বরফে আটকে গিয়েছিল আর আমি এক দয়ালু মানুষের বাড়িতে আশ্রয় পেয়েছি। আমি তাদের বললাম যে আমি শীঘ্রই বাড়ির পথে রওনা হব, কিন্তু মনের গভীরে গতরাতের সেই ঘটনার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমার কাছে নেই। আমি যখন ফোনটা রাখলাম তখন দেখলাম হার্ভে সাহেব দরজায় দাঁড়িয়ে আছেন। তার হাতে এক জোড়া গরম মোজা আর একটা ভারী চাদর। তিনি বললেন, চলো, আমাদের বেরোতে হবে। দিনের আলো থাকতে থাকতেই তোমার গাড়িটা বের করে ফেলা দরকার। আমি হার্ভে সাহেবের সেই বিশালাকার ট্রাক্টরের পাশের সিটে গিয়ে বসলাম। ইঞ্জিনটা যখন গর্জে উঠল, আমার মনে হলো সেই শব্দটা যেন আমার মনের ভেতরের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিচ্ছে। আমরা যখন সেই নির্জন রাস্তা দিয়ে এগোচ্ছিলাম, আমি অবাক হয়ে দেখছিলাম যে গতরাতের সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো দিনের আলোতে কেমন বদলে গেছে। বরফ জমে জমে পাহাড়ের মতো স্তূপ হয়ে থাকলেও আকাশটা ছিল একদম পরিষ্কার নীল। কিন্তু আমার চোখ দুটি শুধু রাস্তার ধারের সেই এক চিলতে জায়গাকে খুঁজছিল, যেখানে আমি কাল রাতে সেই বাড়িটা দেখেছিলাম। হার্ভে সাহেব খুব দ্রুত ট্রাক্টর চালাচ্ছিলেন। তিনি একদমই কথা বলছিলেন না। তার দৃষ্টি ছিল সামনের রাস্তার দিকে স্থির। আমি কয়েকবার তাকে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করলাম, কিন্তু তার সেই থমথমে গম্ভীর চেহারা দেখে আমি আর সাহস পেলাম না। কিছুক্ষণ পর আমরা সেই পরিচিত বাঁকটার কাছে চলে এলাম। হ্যাঁ, এটাই সেই রাস্তা। ওখানেই আমার গাড়িটা থাকার কথা। হার্ভে সাহেব ট্রাক্টরটা থামালেন। আমরা দুজনেই নিচে নামলাম। আমার গাড়িটা তখনও সেই গর্তের ভেতরেই কাত হয়ে পড়েছিল। হার্ভে সাহেব তখনও সেই গর্তের ইঞ্জিনটা বন্ধ করে দিলেন। মুহূর্তের মধ্যে চারপাশটা এক অসহ্য দিকের ওই উচ্ছুদ্ধতায় ডুবে গেল। আমার নজর চলে গেল ঠিক গাড়ির সেই দোতলা জমিটার দিকে। গতরাতে ঠিকখানেই সেই দোতলা বাড়িটা ছিল। পিয়ানোর সুর ভেসে আসছিল ওপরের তলার ওই এক তিল আলো দেখা যাওয়া জানলাটা থেকে। কিন্তু আজ সেখানে আমি যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সেখানে কোনো আস্ত বাড়ি ছিল না, বরং সেখানে পড়েছিল একটা পুরনো পোড়ো বাড়ির কঙ্কাল। বাড়িটার ছাদ অনেক আগেই ধসে গেছে। দেয়ালগুলোর পলেস্তারা খসে গিয়ে ভেতরের কঙ্কালসার ইটগুলো বেরিয়ে আছে। জানলাগুলোতে কোনো কাঁচ নেই, কেবল ভাঙা ফ্রেমগুলো হা করে আকাশের দিকে তাকিয়ে আছে। চারপাশটা আগাছা আর ঝোপঝাড়ে এমনভাবে ঢাকা যে দেখে মনে হয় কয়েক দশক ধরে এখানে কোনো প্রাণের চিহ্ন নেই। অথচ কাল রাতে আমি এই দরজাতেই টোকা দিয়েছিলাম। ওই জানলা দিয়েই আমি সেই মহিলাকে হাসতে দেখেছিলাম। আমি অস্ফুট স্বরে বললাম, এটা কিভাবে সম্ভব? আমি তো কাল এখানেই ছিলাম। আমি ওই বাড়ির ভেতরে গিয়েছিলাম। ওই জানলাটা, ওই যে ওপরের ঘরটা, ওখানে আমি জোনাথনকে বসে থাকতে দেখেছিলাম। হার্ভে সাহেব আমার পাশে এসে দাঁড়ালেন। তার চোখেও তখন এক গভীর বিষণ্ণতা। তিনি খুব ধীর গলায় বললেন, এই বাড়িটা বহুকাল ধরেই পরিত্যক্ত। আজ থেকে প্রায় 25 বছর আগে এখানে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। তারপর থেকেই ওটা এই অবস্থায় পড়ে আছে। এখানে কোনো মহিলা বা ছেলের থাকার তো প্রশ্নই ওঠে না। আমি পাগলের মতো হার্ভে সাহেবের হাতটা ধরলাম। আমি বললাম, কিন্তু আমি যে নিজের কানে পিয়ানোর সুর শুনেছি, ওই মহিলার হাসি শুনেছি, তিনি আপনার নাম জানতেন। আমাকে কি তবে কোনো অশরীরী আত্মা কাল রাতে সাহায্য করেছিল, নাকি তারা আমাকে কোনো ফাঁদে ফেলতে চেয়েছিল? হার্ভে সাহেব কোনো উত্তর দিলেন না। তিনি শুধু সেই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, গ্রামের লোক বলে ওই বাড়িতে এক মা আর তার প্রতিবন্ধী ছেলে থাকত। ছেলেটা পিয়ানো
বাজাতে খুব ভালোবাসত। কিন্তু একদিন কিছু উচ্ছৃঙ্খল ছেলের নিষ্ঠুরতায় সেই ছেলেটা এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। তার ঠিক কয়েকদিন পরেই সেই মহিলাও বিষাদ সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করে দেন। সেই থেকেই এই জায়গাটা অভিশপ্ত বলে পরিচিত। কেউ ভুলেও এই রাস্তা দিয়ে সূর্যাস্তের পর যায় না। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলাম। তার মানে গত রাতে আমি কোনো জ্যান্ত মানুষের সাথে কথা বলিনি, আমি এক মৃত আত্মার আতিথেয়তা গ্রহণ করেছিলাম। ঠিক সেই মুহূর্তে বাতাসের সাথে ভেসে আসলো এক বিচিত্র শব্দ। কোনো তুষার ঝড় নয়, কোনো বাতাসের শাঁ শাঁ আওয়াজ নয়। ওটা ছিল খুব অস্পষ্ট, খুব ম্লান এক পিয়ানোর টুংটাং শব্দ, যেন কেউ ওই ধ্বংসস্তূপের ওপরতলার অদৃশ্য কোনো ঘরে বসে বিষণ্ণ মনে কোনো এক সুর তুলছে। আমি হার্ভে সাহেবের দিকে তাকালাম। দেখলাম তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। তিনি ট্রাক্টরের দিকে দৌড়ে গেলেন এবং বললেন, তাড়াতাড়ি করো, আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে। আমরা যখন ট্রাক্টরের দিকে দৌড়াচ্ছি তখন আমি দেখলাম সেই পরিত্যক্ত বাড়ির ওপরতলার একটা ভাঙা জানলার ধারে কেউ একজন দাঁড়িয়ে আছে। কোনো ন্যাকড়ার পুতুল নয়, কোনো ছায়া নয়। ওটা ছিল সেই ফ্যাকাশে সাদা রঙের হাতটা, যা জানলার ভাঙা কাছের ওপর দিয়ে খুব ধীরে ধীরে আঙুল নাড়াচ্ছিল, যেন ও আমায় বিদায় জানাচ্ছে। আর ঠিক তখনই পিয়ানোর সুরটা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো। সেই করুণ আর বিষাদময় সুরটা যেন আমার কানের পর্দার ভেতরে ড্রাম পেটাচ্ছিল। হার্ভে সাহেব ট্রাক্টর চালু করলেন এবং আমার গাড়িটা দ্রুত গর্ত থেকে টেনে বের করলেন। আমি কোনো মতে গাড়িতে উঠে বসলাম। আমার হাত তখনও কাঁপছিল। আমি এক মুহূর্তের জন্য আয়নায় পেছনে তাকিয়ে দেখতে চাইলাম না, কিন্তু আমার অজান্তেই আমার চোখ দুটো চলে গেল সেই ধ্বংসস্তূপের দিকে। আমি দেখলাম জানলার ওই ফ্যাকাশে হাতটা এখন আর একা নেই। তার সাথে সেই ছোট বড় বোতামের চোখের অধিকারী ন্যাকড়ার পুতুল জোনাথনও দাঁড়িয়ে আছে। সে তার জ্বর শরীরে এক অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে মাথা দোলাচ্ছে, আর সব ছাপিয়ে কানে ভেসে আসছিল সেই মহিলার সেই তীক্ষ্ণ অট্টহাসি। আমি গাড়ি চালিয়ে সেখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে গেলাম। সারাটা পথ আমার কানে শুধু সেই পিয়ানোর সুর বাজছিল। কিন্তু বিপদ যেন সেখানেই শেষ হয়নি। আমি যখন মূল রাস্তায় উঠে বাড়ির দিকে রওনা হলাম, আমার নজর গেল পেছনের সিটের ওপর। গাড়ির পেছনের সিটে একটা ছোট খাম পড়ে আছে, ঠিক যে খামটা আমি কাল রাতে ওই বাড়ির বসার ঘরে দেখেছিলাম। আমি জানতাম আমি ওটা সাথে করে আনিনি, তবে ওটা আমার গাড়ির ভেতরে এলো কিভাবে? আমি গাড়ি থামিয়ে খামটা হাতে নিলাম। বুক ধরফরানি সামলে আমি খামটা খুললাম। ভেতরে ছিল জোনাথনের একটা ছবি। না, ওটা কোনো ন্যাকড়ার পুতুলের ছবি ছিল না। ওটা ছিল একটা রক্তমাংসের ফুটফুটে ছেলের ছবি। ছবির উল্টো পিঠে কাপা কাপা হাতের লেখায় শুধু একটা লাইন লেখা ছিল, আমরা জানতাম তুমি আবার ফিরে আসবে, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক সেই মুহূর্তে আমার গাড়ির স্টিরিও সিস্টেমটা আপনা আপনি চালু হয়ে গেল। কোনো রেডিও স্টেশন নয়, কোনো গান নয়, স্পিকার দিয়ে ফেটে বেরিয়ে আসছিল সেই একই পিয়ানোর সুর। সুরটা এতটাই কানে লাগছিল যে আমার মনে হচ্ছিল আমি এখনই অন্ধ হয়ে যাব। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার পেছনের সিটে কেউ একজন বসে আছে। সিটটা যেন কারো ভারে নিচু হয়ে গেল। আমি আর চোখে লুকিং গ্লাসে তাকালাম। আয়নায় দেখা যাচ্ছিল একটা ছোট্ট ফ্যাকাশে হাত, যা ধীরে ধীরে আমার কাঁধের দিকে এগিয়ে আসছে। আমার কাঁধের ওপর সেই হিমশীতল হাতের স্পর্শ পাওয়া মাত্রই আমার শির দাঁড়া দিয়ে এক তীব্র শীতল স্রোত বয়ে গেল। গাড়ির ভেতরে তখন সেই পিয়ানো সুরটা তীব্রভাবে বাজছে, যেন প্রতিটি স্পিকার থেকে কোনো অদৃশ্য আত্মা চিৎকার করে তার অস্তিত্ব জানান দিচ্ছে। আমি স্টিয়ারিং হুইলটা এমনভাবে চেপে ধরলাম যে আমার আঙুলের হাড়গুলো সাদা হয়ে গেল। আমি আয়নায় পেছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না, অথচ আমার ষষ্ঠ ইন্দ্রিয় অবিরত চিৎকার করে বলছিল যে পেছনের সিটে কেউ একজন বসে আছে। কোনো এক অমানবিক সত্তা
যার গায়ের গন্ধটা ঠিক ওই পুরনো ধ্বংসস্তূপের মতো পচা আর সেঁতসেঁতে। আমি সজোরে ব্রেক কষলাম। গাড়ির চাকাগুলো পিচ ঢালা রাস্তায় ঘষ্টে গিয়ে এক তীক্ষ্ণ শব্দ করল। মুহূর্তের মধ্যে পিয়ানোর সুরটা থেমে গেল। গাড়ির ভেতরের সেই ভ্যাপসা ঠান্ডাটা যেন এক তুড়িতে উধাও হয়ে গেল। আমি হাঁপাচ্ছিলাম। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। আমি কাঁপা কাঁপা হাতে পেছনের সিটের দিকে তাকালাম। সেখানে কেউ নেই, কোনো ফ্যাকাশে হাত নেই, কেবল বাবার সেই পুরনো খামটা একা পড়ে আছে। আমি গাড়ি থেকে নেমে রাস্তার ধারে দাঁড়ালাম। কনকনে ঠান্ডায় আমার নিঃশ্বাস কুয়াশার মতো বেরিয়ে আসছিল। গত 14 দিন ধরে আমার সাথে ঠিক এই জিনিসটাই ঘটছে। আমি যখনই একা থাকছি তখনই আমার মনে হচ্ছে কেউ একজন আমার উপর নজর রাখছে। বাবার ওই চিঠিটা পড়ার পর থেকে আমার জগতটা যেন আমূল বদলে গেছে। সেই চিঠির প্রতিটি শব্দ আমার মগজের ভেতরে হ্যামারের মতো আঘাত করছে। আমার মা কেন চিঠিটা পুড়িয়ে ফেলতে বলেছিলেন তা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভয় আসলেই ছোঁয়াচে। বাবা 40 বছর ধরে যে আতঙ্ক নিজের ভেতরে পুষে রেখেছিলেন, আজ তা আমার ভেতরে বাসা বেঁধেছে। আমি অনুভব করতে পারছি বাবার সেই হাড় কাঁপানো অভিজ্ঞতা এখন আমার নিজের অভিজ্ঞতা হয়ে উঠছে। আমি বাড়িতে ফিরে এলাম, কিন্তু আমার নিজের ঘরটা এখন আর নিরাপদ মনে হচ্ছে না। প্রতি রাতে আমি যখন ঘুমানোর চেষ্টা করি তখন আমার ঘরের দেয়ালে এক বিচিত্র শব্দ শুনতে পাই, ঠিক যেন কেউ নখ দিয়ে দেয়ালের প্লাস্টার আঁচড়াচ্ছে। আমি আলো জ্বালাই, কিন্তু কিছুই দেখতে পাই না। তারপর রাত ঠিক 2টো বাজার সময় আমার কানে সেই সুরটা ভেসে আসে, খুব অস্পষ্ট, খুব ম্লান। পিয়ানোর সে বিষণ্ণ সুর, ওটা আমার ঘরের ভেতর থেকে আসে না, আবার বাইরে থেকেও নয়। সুরটা যেন সরাসরি আমার মস্তিষ্কের ভেতর থেকে জন্ম নিচ্ছে। আমি বালিশ দিয়ে কান চাপা দেই, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সুরটা চলতেই থাকে। সুরের তালে তালে আমার চোখের সামনে ভেসে ওঠে সেই ন্যাকড়ার পুতুল জোনাথনের ওই অসমান বোতামের চোখ দুটো। ও যেন আমায় কিছু বলতে চায়, ও যেন আমায় ইশারা করছে ওই ডাচভিল কাউন্টির দিকে ফিরে যাওয়ার জন্য। এই 14টা দিন আমি এক মুহূর্তের জন্য শান্তিতে ঘুমাতে পারিনি। আমার খাওয়ার রুচি চলে গেছে। আমি দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছি। আমার অফিসের সহকর্মীরা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি কোনো এক দীর্ঘস্থায়ী রোগে ভুগছি। কিন্তু আমি তাদের কি বলবো? আমি কি বলবো যে আমার মৃত বাবার এক জ্যান্ত ন্যাকড়ার পুতুল আমাকে তাড়া করে বেড়াচ্ছে? আমি জানতাম এই নরক থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে। আমাকে ওই ধ্বংসস্তূপের কাছে যেতে হবে। বাবার সেই চিঠিতে যে বাড়িটার কথা বলা হয়েছে, আমাকে সেখানে গিয়ে দেখতে হবে আসলে সেখানে কি লুকিয়ে আছে। আমি কেন জানি বিশ্বাস করতে পারছি না যে ওই বাড়িটা কেবলই একটা পরিত্যক্ত ধ্বংসস্তূপ। হার্ভে সাহেব হয়তো সত্যটা পুরোপুরি বলেননি, অথবা তিনিও ওই অশুভ শক্তির ভয়ে সত্যটা আড়াল করেছিলেন। আমি আমার ব্যাগ গুছিয়ে নিলাম। আমার মা আমাকে বারবার বারণ করেছিলেন, এমনকি তিনি আমার হাতে ধরে কেঁদেছিলেন যাতে আমি ওদিকে না যাই। কিন্তু আমার জেদ আমাকে স্থির থাকতে দিচ্ছিল না। আমি জানতাম যদি আমি এই রহস্যের সমাধান না করি তবে ওই পিয়ানোর সুর আমাকে পাগল করে দেবে। আমি আমার গাড়িতে উঠলাম। আবহাওয়াটা আজ খুব একটা ভালো ছিল না। আকাশটা ছিল মেঘলা আর ধোঁয়াটে। আমি ম্যাপ দেখে ডাচভিল কাউন্টির দিকে যাত্রা শুরু করলাম। যত আমি শহরের কোলাহল ছাড়িয়ে নির্জন রাস্তার দিকে যাচ্ছিলাম, ততই আমার মনের ভেতরের আতঙ্কটা দানা বাঁধতে শুরু করলো। দুপাশে ঘন জঙ্গল, আর তার মাঝখানে ফিতার মতো এঁকে বেঁকে চলে গেছে পিচ ঢালা রাস্তা। কোথাও কোনো জনমানুষের চিহ্ন নেই। আমি ঘড়ির দিকে তাকালাম। বিকেল 4টে বেজে গেছে। শীতের দিন হওয়ায় অন্ধকার খুব দ্রুত নামছে। আমি যখন ডাচভিল কাউন্টির সীমানায় পা রাখলাম তখন এক অদ্ভুত কুয়াশা রাস্তাটাকে ঢেকে ফেলল। আমার গাড়ির হেডলাইটের আলো সেই ঘন কুয়াশাকে ভেদ করতে পারছিল না। ঠিক তখনই আমার গাড়ির জিপিএস সিস্টেমটা কাজ করা বন্ধ করে দিল।
স্ক্রিনটা একবার জ্বলে উঠছিল আর পরক্ষণেই নিভে যাচ্ছিল। আমি গাড়ি থামিয়ে ফোনটা চেক করলাম। কোনো সিগন্যাল নেই। আমি একদম একা এক অচেনা কুয়াশাচ্ছন্ন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি। চারপাশটা এত নিস্তব্ধ যে আমার নিজের হার্টবিট আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। সেই নিস্তব্ধতা যেন এক বিষাক্ত গ্যাসের মতো চারপাশের বাতাসে ছড়িয়ে পড়ছিল। হঠাৎ আমি জানলার বাইরে কিছু একটা নড়তে দেখলাম। কুয়াশার আড়ালে একটা দীর্ঘাকৃতি ছায়া দাঁড়িয়েছিল। ওটা কি কোনো গাছ নাকি কোনো মানুষ? আমি ভালো করে দেখার জন্য জানলাটা কিছুটা নিচে নামালাম। বাইরের হাড় কাঁপানো ঠান্ডা বাতাস তীরের মতো আমার মুখে এসে লাগল। সেই বাতাসের সাথে মিশেছিল এক পচা মাংসের গন্ধ। আমি আমার টর্চ লাইটটা জেলে সেই ছায়ার দিকে মারলাম, কিন্তু সেখানে কিছুই নেই, শুধু ঘন কুয়াশা আর নগ্ন গাছগুলোর ডালপালা। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার গাড়ি চালাতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল রাস্তার যেন শেষই হচ্ছে না। একই গাছ আর একই বাঁক বারবার আমার সামনে ফিরে আসছিল, যেন আমি কোনো এক চক্রব্যূহের ভেতরে বন্দী হয়ে পড়েছি। আরও 1 ঘন্টা ড্রাইভ করার পর আমি হঠাৎ দূরে একটা আলোর বিন্দু দেখতে পেলাম। ওই তো, ওটাই কি তবে সেই জায়গা? আমার বুকের ভেতরটা ধড়াস ধড়াস করতে শুরু করলো। আমি গাড়ি নিয়ে আলোর বিন্দুর দিকে এগোতে থাকলাম। যত কাছে যাচ্ছিলাম ততই সেই আলোর উৎসটা পরিষ্কার হচ্ছিল। ওটা কোনো সাধারণ আলো ছিল না, ওটা ছিল একটা জানলার ভেতর থেকে আসা এক অদ্ভুত নীলাভাভা। আমি গাড়িটা রাস্তার ধারে থামালাম। কুয়াশাটা এখন কিছুটা হালকা হয়েছে। আমি গাড়ি থেকে নেমে আমার সামনে তাকালাম। হ্যাঁ, ওটাই সেই বাড়ি। হার্ভে সাহেব বলেছিলেন ওটা একটা পোড়ো বাড়ি, কিন্তু আমার সামনে এখন যা দাঁড়িয়ে আছে তা এক বিশাল অট্টালিকা। যদিও বাড়িটার গায়ে শ্যাওলা জমেছে আর কিছু অংশ খসে পড়েছে, কিন্তু ওটা কোনোভাবেই ওইভাবে ধসে পড়েনি যা হার্ভে সাহেব বর্ণনা করেছিলেন। বাড়ির সদর দরজাটা আধখোলা অবস্থায় ছিল। ওপরতলার ওই একই জানলা থেকে সেই সুরটা শুনতে পেলাম। পিয়ানোর সেই চিটচেনা আসছিল। পিয়ানোর সেই চিটচেনা সুর, তবে এবার সুরটা ছিল অনেক বেশি স্পষ্ট আর অনেক বেশি গম্ভীর। সুরটা যেন আমায় আমন্ত্রণ জানাচ্ছিল ভেতরে ঢোকার জন্য। আমি পা বাড়িয়ে সদর দরজার দিকে এগোতে থাকলাম। আমার প্রতিটা পদক্ষেপ যেন মেঝের ওপর এক একটা বজ্রপাতের মতো শব্দ করছিল। আমি যখন বারান্দার সিঁড়িতে পা রাখলাম তখন লক্ষ্য করলাম মেঝের ওপর ছোট ছোট পায়ের ছাপ পড়ে আছে। সেগুলো কোনো মানুষের পায়ের ছাপ নয়, বরং মনে হচ্ছিল কোনো কাপড়ের পুতুলকে ঘষ্টে ঘষ্টে কেউ টেনে নিয়ে গেছে। আমি পকেট থেকে আমার টর্চলাইটটা বের করলাম। সদর দরজাটা দিয়ে ভেতরে ঢুকতেই সেই জীবাণুমুক্ত বা ক্লিনিক্যাল গন্ধটা আবার আমার নাকে এসে ধাক্কা দিল। ঘরটা ঘুটঘুটে অন্ধকার ছিল। শুধু উপরতলার সেই নীলাভ আলোটা ওপরের করিডোর দিয়ে গড়িয়ে আসছিল। আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকলাম। সিঁড়ির প্রতিটা ধাপ এক অদ্ভুত ক্যাঁচ ক্যাঁচ শব্দে প্রতিবাদ জানাচ্ছিল। আমি যখন ওপরের করিডোরে পৌঁছালাম তখন দেখলাম পিয়ানোর সুরটা করিডোরের একদম শেষ মাথার ঘরটা থেকে আসছে। ওই সেই ঘর যেখানে জোনাথন থাকত। আমি ধীর পায়ে সেই ঘরের দিকে এগোলাম। দরজার সামনে গিয়ে আমি থমকে দাঁড়ালাম। পিয়ানোর সুরটা এখন কান ফাটানো আর্তনাদের মতো বাজছে। আমি কাঁপা কাঁপা হাতে দরজার হাতলটা ধরলাম। হাতলটা ছিল বরফের মতো ঠান্ডা। আমি গভীর এক নিঃশ্বাস নিলাম আর দরজাটা এক ঝটকায় খুলে ফেললাম। ঘরের ভেতরের দৃশ্যটা দেখে আমার আত্মা যেন শরীর ছেড়ে বেরিয়ে যেতে চাইল। ঘরের মাঝখানে সেই বিশাল পিয়ানোটা রাখা আছে, আর সেই পিয়ানোর সামনে টুলে বসে আছে কেউ একজন। তার শরীরটা ন্যাকড়ার তৈরি, তার মাথায় লাল চুলের জটলা। জোনাথন ও একা নেই। পিয়ানোর ওপর ঝুঁকে আছে সেই লম্বাটে ফ্যাকাশে মহিলা। তিনি জোনাথনের হাত দুটোকে পিয়ানোর কিবোর্ডের ওপর জোর করে চেপে ধরে আছেন। মহিলার সেই ফ্যাকাশে লম্বা আঙুলগুলো জোনাথনের কাপড় আঙুলগুলোর ওপর নাচছে। মহিলা হঠাৎ করে পিয়ানো বাজানো থামিয়ে দিলেন। তিনি খুব ধীরে ধীরে
তার মাথাটা আমার দিকে ঘোরালেন। তার মুখটা এবার মানুষের মতো ছিল না, চামড়াটা কুঁচকে হাড়ের সাথে লেগে আছে, আর চোখ দুটোর জায়গায় কেবল দুটো বিশাল অন্ধকার গর্ত। তিনি এক বীভৎস হাসি দিয়ে বললেন, জোনাথন, দেখো, তোমার বাবা আবার ফিরে এসেছে। আমি চিৎকার করে বলতে চাইলাম যে আমি তার বাবা নই, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই পিয়ানোর নিচ থেকে কিছু একটা নড়ে উঠল। আমি টর্চের আলো সেদিকে মারলাম আর দেখলাম মেঝের ওপর থেকে কয়েক ডজন ছোট ছোট ন্যাকড়ার পুতুল হামাগুড়ি দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তাদের সবার চোখের জায়গায় সেই অসমান বোতাম লাগানো, আর তারা সবাই সমস্বরে ফিস ফিস করে বলতে শুরু করল, বাবা, বাবা, আমাদের সাথে খেলবে না? মহিলা তার জায়গা থেকে উঠে দাঁড়ালেন। তার শরীরটা অস্বাভাবিকভাবে লম্বা হয়ে যাচ্ছিল। তিনি ছাদ পর্যন্ত ঠেকে গেলেন। তার সেই অন্ধকার গর্তের মতো চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে তিনি তার হাত দুটো প্রসারিত করলেন। আমি পেছনের দিকে সরে যেতে চাইলাম, কিন্তু দেখলাম দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আমি ভেতরে বন্দী হয়ে গেছি। জোনাথন এবার পিয়ানোর টুল থেকে নেমে দাঁড়ালো। ও টলমল পায়ে আমার দিকে এগিয়ে আসতে লাগল। ওর কাপড়ের মুখটা নড়ে উঠল, আর সেখান থেকে বের হয়ে এলো এক অমানুষিক আর্তনাদ। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরের নীলাভ আলোটা টকটকে লাল হয়ে গেল। পিয়ানোর কিবোর্ডগুলো নিজে থেকেই দ্রুত গতিতে বাজতে শুরু করল। সুরটা এখন আর মিউজিক ছিল না, ওটা ছিল কয়েক হাজার মানুষের মরণ চিৎকার। আমি দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়লাম। জোনাথন আমার পা লক্ষ্য করে জাপটে ধরল। তার সেই তুলোর মতো হাতগুলোতে ছিল দানবীয় শক্তি। আমি অনুভব করলাম আমার শরীরটা ধীরে ধীরে জমে পাথর হয়ে যাচ্ছে। মহিলা আমার কানের কাছে মুখ নিয়ে এলেন। তার নিঃশ্বাস ছিল বরফের মতো ঠান্ডা। তিনি ফিসফিস করে বললেন, তুমি তো যেতে চেয়েছিলে, তাই না? এখন তুমি এখানেই থাকবে চিরকাল। জোনাথনের জন্য তোমার মতো একজনেরই অভাব ছিল। আমি আমার শেষ শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো স্বর ফুটল না। আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। আমি দেখলাম জোনাথনের সেই ন্যাকড়ার হাতগুলো আমার গায়ের চামড়ার ভেতরে ঢুকে যাচ্ছে। ঠিক তখনই পিয়ানোর সুরটা একদম থমকে গেল। সারা ঘরে নেমে এলো এক হাড় কাঁপানো নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মাঝখানে আমি শুনলাম পিয়ানোর ঢাকনাটা খুব ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার শব্দ। তখন মনে হলো আমার চারপাশের জগতটা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সেই শব্দের প্রতিধ্বনি যেন আমার হাড়ের ভেতর দিয়ে এক তীক্ষ্ণ ব্যথার মতো বয়ে গেল। আমি অন্ধকারের মধ্যে দেয়াল হাতড়ে পালানোর পথ খুঁজছিলাম, কিন্তু আমার হাতগুলো যেন কোনো এক অদৃশ্য দেয়ালের সাথে আটকে যাচ্ছিল। সেই নীলাভ আলোটা যখন লালচে রক্তাভ রঙে বদলে গেল, তখন আমি দেখলাম জোনাথনের সেই কাপড়ের তৈরি আঙুলগুলো আমার পায়ের গোড়ালি কামড়ে ধরেছে। ওর কোনো দাঁত ছিল না, কিন্তু ওর সেই জড় শরীরের ছোঁয়া আমার শরীরে আগুনের মতো জ্বালা সৃষ্টি করছিল। আমি অনুভব করলাম আমার পায়ের নিচের মাংসগুলো যেন ক্রমশ তুলোর মতো নরম হয়ে যাচ্ছে। আমার হাড়গুলো যেন পেন্সিলের মতো মটমট করে ভেঙে গিয়ে কোনো এক অদ্ভুত উপাদানে পরিণত হচ্ছে। মহিলা আমার ওপর ঝুঁকে পড়েছিলেন। তার সেই বীভৎস মুখটা আমার একদম কাছে। সেই গর্তের মতো চোখ দুটো থেকে কালো রঙের এক ধরনের তরল চুইয়ে আমার গালে এসে পড়ল। তিনি তার লম্বা হাড়সার আঙুলগুলো দিয়ে আমার গাল ছুলেন এবং এক ফিসফিস গলায় বললেন, তোমার বাবা যখন এখান থেকে পালিয়ে গিয়েছিল, ও ভেবেছিল ও বেঁচে গেছে। ও জানতো না যে ওর আত্মার অর্ধেকটা এই ঘরেই ফেলে গিয়েছিল। আর আজ তুমি সেই বাকি অর্ধেকটা নিয়ে আমাদের কাছে চলে আসলে। জোনাথনের হাত দুটো আজ আবার পূর্ণ হবে। আমি বুঝতে পারলাম আমার বাবা কেন ওই পিয়ানোর সুরকে এত ভয় পেতেন। তিনি কেবল একটা অশুভ স্মৃতিকে ভয় পেতেন না, তিনি ভয় পেতেন সেই টানকে যা তাকে প্রতি রাতে এই অভিশপ্ত বাড়ির দিকে ফিরে আসার জন্য ডাকত। তিনি তার পুরো জীবন কাটিয়েছেন
ওই চেয়ারের হাতল শক্ত করে ধরে, যাতে কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে আবার এই ডাচভিল কাউন্টিতে নিয়ে আসতে না পারে। আজ আমি বুঝতে পারছি, বাবার সেই রাত জেগে জানলার বাইরে তাকিয়ে থাকাটা কোনো দিবা স্বপ্ন ছিল না, ওটা ছিল এক অন্তহীন যুদ্ধ। মহিলা যখন তার হাত দুটো আমার গলার কাছে নিয়ে এলেন, তখন আমি মেঝের ওপর পড়ে থাকা বাবার সেই পুরনো খামটার দিকে তাকালাম। খামের ভেতর থেকে সেই ছবিটা বেরিয়ে এসেছিল, জোনাথনের সেই হাসি মুখের ছবি। হঠাৎ করে আমার মাথায় এক জেদ চেপে বসল। আমি আমার পকেটে হাত দিয়ে সেই পুরনো পেন্সিলটা বের করলাম, যা আমি বাবার জিনিসপত্রের বাস্ক থেকে পেয়েছিলাম। আমি জানি না কেন, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো এটাই আমার শেষ অস্ত্র। আমি ওই পেন্সিলটা দিয়ে জোনাথনের সেই কাপড় আর তুলোর শরীরে সজোরে আঘাত করলাম। জোনাথনের ভেতর থেকে কোনো রক্ত বের হলো না, বরং সেখান থেকে বের হয়ে এলো এক কুৎসিত কালো ধোঁয়া। সেই ধোঁয়ার গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিল। জোনাথন একটা আর্তনাদ করে পেছনের দিকে ছিটকে গেল। ওই মহিলা যখন দেখলেন তার জোনাথনকে আমি আঘাত করেছি, তখন তার সেই বীভৎস হাসিটা এক ভয়ঙ্কর রাগের আর্তনাদে বদলে গেল। তিনি আমার দিকে ঝাঁপিয়ে পড়লেন। আমি কোনো মতে জানলার দিকে দৌড়ালাম। জানলাটা ছিল কাঠের ফ্রেম দিয়ে আটকানো। আমি আমার সারা শরীরের শক্তি দিয়ে সেই ফ্রেমে আঘাত করলাম। একবার, দুইবার, তিনবার জানলার কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আমি দ্বিতীয় তলা থেকে নিচে তুষারের স্তূপের উপর ঝাঁপ দিলাম। পড়ার সময় আমার মনে হলো আমার শরীরটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তুষারের ভেতরে আমি তলিয়ে যাচ্ছিলাম। আমার হাত পা তখনও ঠিকমতো কাজ করছিল না। আমি পেছনে তাকিয়ে দেখলাম সেই অট্টালিকাটা আবার সেই পুরনো ধ্বংসস্তূপে বদলে যাচ্ছে। সেই নীলাভ আলোটা দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের মতো দপদপ করছে। আমি শুনলাম সেই মহিলার তীক্ষ্ণ চিৎকার, যা বাতাসের শব্দের সাথে মিশে আমার কানের পর্দা ছিঁড়ে দিতে চাইছিল। আমি টলমল পায়ে গাড়ির দিকে দৌড়ালাম। আমার মনে হচ্ছিল আমার পেছনে হাজার হাজার ন্যাকড়ার পুতুল হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। আমি গাড়িতে উঠে স্টার্ট দিলাম। ইঞ্জিনটা একবার গর্জে উঠে বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে কাঁদছিলাম। আমি বারবার ঈশ্বরের নাম নিচ্ছিলাম। দ্বিতীয়বার চাবি ঘোরাতেই ইঞ্জিনটা প্রাণ ফিরে পেল। আমি এক সেকেন্ডও দেরি না করে এক্সিলারেটরে চাপ দিলাম। গাড়িটা তুষার উড়িয়ে ডাচভিল কাউন্টির সীমানা ছাড়িয়ে মূল রাস্তার দিকে ছুটতে শুরু করলো। আমি যখন কয়েক মাইল দূরে চলে আসলাম, তখন আমি একবার পেছনের লুকিং গ্লাসে তাকালাম। কুয়াশার আড়ালে সেই ধ্বংসস্তূপটা এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু আমার হার্টবিট তখনও স্বাভাবিক হচ্ছিল না। আমি আমার নিজের হাত দুটোর দিকে তাকালাম, সেই জায়গাগুলো যেখানে জোনাথন আমাকে ধরেছিল। সেখানে চামড়াগুলো কেমন যেন ফ্যাকাশে আর কুঁচকে গেছে, ঠিক বাবার সেই হাতের চামড়ার মতো। আমি কাঁপা হাতে স্টিয়ারিং হুইলটা ধরে রাখলাম। আমি বাড়িতে পৌঁছালাম ভোরবেলা। আমার মা দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি আমার চেহারা দেখা মাত্রই ডুকরে কেঁদে উঠলেন। তিনি আমাকে জড়িয়ে ধরলেন, কিন্তু আমি কোনো সাড়া দিতে পারছিলাম না। আমি শুধু আমার ঘরের দিকে চলে গেলাম। আমি জানতাম আমি ফিরে এসেছি ঠিকই, কিন্তু আমি আর সেই আগের মানুষটা নেই। বাবার সেই চিঠির প্রতিটি কথা এখন আমার জীবনের ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে। পরের কয়েকটা দিন আমি আমার ঘরের জানলার পাশ থেকে একবারও নড়িনি। আমি এখন বুঝতে পারি বাবা কেন ওইভাবে চেয়ার ধরে বসে থাকতেন। কারণ আমি যখনই চোখ বন্ধ করছি, তখনই আমি শুনতে পাচ্ছি সেই সুর, পিয়ানোর সেই ধীর, সূক্ষ্ম আর বিষণ্ণ সুর। সুরটা এখন আর আমার মস্তিষ্কের ভেতর থেকে আসছে না, ওটা আসছে আমার ঘরের জানলার ঠিক ওপার থেকে। আমি জানি ও সেখানে দাঁড়িয়ে আছে, ওই লম্বাটে ফ্যাকাশে মহিলা আর তার সেই ন্যাকড় আর পুতুল জোনাথন। তারা আমার জন্য অপেক্ষা করছে। আজ রাতে আমি আমার বসার ঘরের জানলার দিকে তাকিয়ে আছি। আমার হাত দুটো চেয়ারের হাতলকে এমন জোরে আঁকড়ে ধরেছে যে আমার হাতের শিরাগুলো উপচে বের হয়ে আসছে।
মা বারবার এসে আমাকে শুতে বলছেন, কিন্তু আমি জানি আমি যদি একবার বিছানায় যাই তবে আমি আর কোনোদিন জাগতে পারবো না। জানলার বাইরের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি দেখতে পাচ্ছি দুটো ছোট বোতামের মতো চোখ, একটা বড়, অন্যটা ছোট। ওটা আমার দিকে তাকিয়ে এক চোখ টিপে হাসছে। আর ঠিক তখনই আমি দেখলাম জানলার কাঁচের ওপর একটা কুয়াশা জমাট বাঁধছে। সেই কুয়াশার ওপর কোনো এক অদৃশ্য আঙুল খুব ধীরলয়ে কিছু একটা লিখছে। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকলাম। সেখানে লেখা হচ্ছে, জোনাথন একা বাজাতে পারছে না, তোমার আঙুলগুলো ওর খুব দরকার। আমি আমার হাতের দিকে তাকালাম। আমার আঙুলগুলো এখন আর আমার কথা শুনছে না। সেগুলো আপনা আপনি পিয়ানো বাজানোর ভঙ্গিতে নড়তে শুরু করেছে। বাতাসের নিস্তব্ধতা ভেঙে আবার শুরু হলো সেই সুর। এবার সেই সুরটা আগের চেয়ে অনেক বেশি দ্রুত, অনেক বেশি আনন্দদায়ক, যেন কোনো এক উৎসবে মেতেছে তারা। আমি বুঝতে পারলাম পিয়ানোর সেই অভিশপ্ত সুর চিরকাল আমার সাথে থাকবে। আমি চাই বা না চাই, আমাকে বাজিয়ে যেতে হবে। আমি এখন আমার বাবার মতোই একজন মানুষ, যে আতঙ্কে মোড়া এক মহাবিশ্বে বন্দী। আমি জানি একদিন হয়তো আমার ছেলেও এই চিঠিটা খুঁজে পাবে। সেও হয়তো ভাববে আমি পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু যেদিন পিয়ানোর প্রথম সুরটা ওর কানে পৌঁছাবে, সেদিনও বুঝবে যে এই ঘর থেকে পালানোর কোনো পথ নেই, এই সুরের কোনো সমাপ্তি নেই। পিয়ানোর ঢাকনাটা হয়তো একবার বন্ধ হয়েছিল, কিন্তু সুরটা চিরকাল আমাদের রক্তের ভেতরে রয়ে গেল। জানলার ওপারে পিয়ানোর শব্দটা এখন আরও তীব্র হচ্ছে। জোনাথন কাছে আসছে। ও এখন ঠিক আমার দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। আমি শুনতে পাচ্ছি মেঝের ওপর ওর সেই কাপড়ের পায়ের ঘষানো শব্দ। ও দরজায় টোকা দিচ্ছে। দরজাটা খুলতে শুরু করেছে। আমি আর ভয় পাচ্ছি না। আমি শুধু চেয়ারটা জানলার দিকে ঘুরিয়ে নিলাম। এখন সময় হয়েছে জোনাথনের সাথে আমার সেই পিয়ানোর ডুয়েট বাজানোর। পিয়ানোর সেই অদৃশ্য কি বোর্ডগুলো আমার সামনে ভেসে উঠল। আমার আঙুলগুলো বাতাসের মধ্যে নাচতে শুরু করল। সুরটা এখন পুরো বাড়ি জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। এটাই ছিল আজকের ঘটনা। ঘটনাটি রেডিট থেকে সংগ্রহ করা হয়েছে।